সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং মার্কেটকে খুব এনজয় করছেন। আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ব্যাক্সিমকো। ব্যাক্সিমকো লিমিটেড নিয়ে আলোচনা থাকবে, টুকটাক ইন্ডেক্স নিয়ে আলোচনা থাকবে এবং আপনাদের কাঙ্ক্ষিত ওয়াচ লিস্ট এবং একটা সেক্টর নিয়ে, স্পেসিফিক একটা সেক্টর নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। আশা করি ভিডিওটা খুব শিক্ষণীয় হতে চলেছে এবং আপনারা যদি এই ভিডিওটা টু দ্য পয়েন্টে বোঝার চেষ্টা করেন তাহলে আপনারা অনেক কিছুই মার্কেট সম্পর্কে বুঝতে পারবেন এবং অবগত হতে পারবেন। তো চলেন সর্বপ্রথম একটু ইন্ডেক্স নিয়ে আলোচনা করি। দেখেন, ইন্ডেক্সের আজকে একটু রেড ক্যান্ডেল আসছে, মানে 18 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। বাট এটা কি স্বাভাবিক নয়? এটা স্বাভাবিক, এটা নিয়ে টেনশন হওয়ার কোনো কিছু নাই। অনেকেই আজকে আমাকে প্রশ্ন করতেছিল, ভাই আজকে বাজার নেগেটিভ হয়েছে, তো আপনার মতামত কি? দেখেন, বাজার টানা এই কয়েকদিন উঠছে, 1 2 3 4 5 6টা, মোটামুটি 6টা ক্যান্ডেল হচ্ছে গ্রিন ক্যান্ডেল দিছে। এখন একটা রেড ক্যান্ডেল আসতেই পারে। আমি সবসময় এই কথা বলি যে এইখানে যখন রেড ক্যান্ডেল আসছিল বা এই জায়গাটাতে যখন রেড ক্যান্ডেল হয়েছিল, যে বড় 80 পয়েন্টের উপরে যখন নেগেটিভ হয়েছিল, তখনও সেম কথা বলেছি। বাজারের মোমেন্টাম বলিস, এর মধ্যে দুই একটা করে রেড ক্যান্ডেল আসবে, এটা স্বাভাবিক বিষয়, খুবই নর্মাল বিষয়। এই দুই একটা রেড ক্যান্ডেল দেখে অরিট হওয়ার কোনো কিছু নেই। যারা মনে করে যে বাজারে সবসময়ই আমার গ্রিন থাকবে, আসলে তারা ব্যবসা বুঝেই না। বাজার কারেকশন দেয় হচ্ছে আরও উপরে যাওয়ার জন্য, এটা মাথায় রাখবেন। তবে হ্যাঁ, ডিপ কারেকশন হচ্ছে কিনা সেইটা আগে বুঝতে হবে, যে এবং কোথায় ডিপ কারেকশনটা আসতে পারে। এখনও বাজার ভালো আছে, কোথায় আসতে পারে না পারে সেই বিষয়ে এখন যাচ্ছি না। যখন আসবে তখন আমি আপনাদেরকে অবগত করব। সেটার কিছু সিগন্যাল আছে, ইন্ডিকেশন আছে, সেই ইন্ডিকেশনগুলো দেখলে আমি, আমার চোখে পড়লে আমি আপনাদেরকে সেটা নিয়ে অবগত করবো। বাট এই মুহূর্তে বাজার বুলিশ মোমেন্টামে আছে, বাজারের মোমেন্টাম ঠিকঠাক আছে। বাজার নিয়ে তেমন কোনো আহামরি চিন্তা করার কোনো কারণ নেই। আপনারা স্পেসিফিক স্টক নিয়ে এই মুহূর্তে চিন্তা করেন, কোন স্টকটা সেল করবেন, কোন স্টকটা বাই করবেন, কোনটা থেকে প্রফিট নেবেন, আবার নতুন করে কোনটা তুলবেন, সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করেন। তো চলেন আজকে আপনাদেরকে একটা স্টক নিয়ে আলোচনা করব, বহুল প্রতীক্ষিত স্টক। সেটা হচ্ছে ব্যাক্সিমকো লিমিটেড। অনেক দিন ফ্লোরে আটকে ছিল। তো চলেন আমরা ব্যাক্সিমকোর চার্টে একটু যাই, গেলে বুঝতে পারবো যে আসলে ব্যাক্সিমকোর ঘটনাটা কি ঘটতেছে। দেখেন, ব্যাক্সিমকো অনেকেরই হাতে, ম্যাক্সিমাম ইনভেস্টরদের হাতে ব্যাক্সিমকো লিমিটেডের শেয়ার আছে। আমার হাতেও কিছু শেয়ার আছে, হ্যাঁ আমিও আটকে গেছি। অস্বীকার করার কিছু নাই, যেটা সত্য ভাই সেটা সত্য কথা আমাকে বলতেই হবে। আমি নিজেও আটকে আছি এটাতে, এটা আমার হাতেও বেশ কিছু শেয়ার আছে। তো এটা নিয়ে আমার কি প্ল্যান, আমার প্ল্যানটা আমি শেয়ার করি, তাহলে আপনারা সেই অনুযায়ী প্ল্যান করতে পারবেন। দেখেন, ভ্যাকসিনকন লিমিটেডের এই জায়গাটাতে কত 110 টাকার ঘরে ফ্লোরে আটকে গেছে। তারপরে যে একটু ডাউন হয়েছিল এই জায়গা থেকে, মানে 115 টাকার ঘরে ছিল, তো পরে 110 টাকায় আসছে। যাই হোক, ধরে নেন 110 টাকায়, 110 টাকার ঘরে ফ্লোর, সেই ফ্লোর থেকে ছাড়তে 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 লাস্ট টাইম বায়ার আইছে কোথায়? বায়ার আইছে হচ্ছে 25 টাকার ঘরে এসে। তার মানে এই জায়গাটাতে অনেকখানি কারেকশন হয়ে গেছে, মানে স্টকটা 4 ভাগের 3 ভাগই নাই হয়ে গেছে, 1 ভাগ আছে। এখন এই স্টকটা অনেকটাই লস, আমার পোর্টফোলিওটাও লস দেখাচ্ছে ভাই। শুধু এটা আপনার একার না, অনেক রাঘবলের হাতেও কিন্তু এই স্টকটা আছে। তাদের কি কোনো প্ল্যান নাই এই স্টকটা নিয়ে? অবশ্যই প্ল্যান আছে। এখন আটকে গেছি আমরা, মাঝে অনেকটা বছর চলে গেছে। এখন ফ্লোর সারছে, ভালো কথা, বায়ার আসছে, আমরা এখানে বাই সেল করতে পারবো, এটা খুব ভালো দিক। স্টক কারেকশন হলে সেখানে বায়ার আসে। তো এই বায়ারে আসার পরে আপনার এখন কি প্ল্যান হওয়া উচিত বা আমার কি প্ল্যান হওয়া উচিত, সেইটা আমাদেরকে আগে বুঝতে হবে। দেখেন, আমরা আগে স্টকের, এই ব্যাক্সিমকো স্টকের প্রিভিয়াস হিস্ট্রিটা একটু ঘাটি। এই স্টকটা উঠে গেছিল 12 টাকা 13 টাকার ঘর থেকে একদম টপে কত কত পর্যন্ত, 180 বা 190 টাকা, হ্যাঁ 190 টাকার ঘর পর্যন্ত উঠে গেছিল। এরপরে ফ্লোরে আটকে যায়, তারপরে অনেক বিধি কিস্তি, অনেক কাহিনী টাহিনী হয়েছে, অলরেডি আপনারা জানেন। সো এই মুহূর্তে ওইটা আর বলতেছি না। তবে এই জায়গাটাতে একটা বিষয় খেয়াল করে দেখেন, এই জায়গায় একটা পুল ব্যাক দিয়ে, মানে এই যে জায়গাটা, এই জায়গাটায় একটা পুল ব্যাক দিয়েতে সে তারপরে উঠছিল এখানে, মানে যখন ওই যে আপ মোমেন্টামে ছিল তখন উঠছিল। সেই জায়গাটা থেকে এসে সে বায়ার ক্রিয়েট করছে। এখন বায়ার ক্রিয়েট করছে, এই যে এইখানে যে বায়ারটা হয়েছে একটু খেয়াল করে দেখেন, এই জায়গা যে বায়ারটা আসছে, এখন যে বাইসেল হচ্ছে, এটা কি অ্যাকচুয়াল বায়ার না এইখান থেকে আরও পড়বে? প্রশ্ন হলো এইটা। এই ভ্যাকসিনকো যখন 110 টাকার ঘরে আটকে ছিল, তখন বাই সাইডে, মানে বাইরে বাইরে এই স্টকটা কিন্তু অনেক কেনা বেচা হয়েছে। যখন ফ্লোরে ছিল তখন অনেক, মানে অনেকেই বের হওয়ার জন্য, অনেকেই 50 টাকা 60 টাকা এই লেভেলে বাইরে কেনা বেচা হয়েছে। হয়তো বা এখন হাত বদল করতেছে বা অন্যভাবে, বা ফ্লোরে ছিল বিধায় ওইভাবে করে ট্রেড হয়েছে। সো এইভাবে করে এই ভ্যাকসিনকো লিমিটেডের শেয়ারগুলো কেনা বেচা হয়েছে। এখন যারা ওই 40 50 টাকা বা 60 টাকা লেভেলে কিনছে, এরপরে এসে বায়ার ক্রিয়েট হয়েছে কত? 25 টাকার ঘরে এসে।
এখন আমি বলতেছি না যে এইখান থেকে শেয়ারটা উঠে যাবে, আমি এই মুহূর্তে এই শেয়ারটা নিয়ে অবজারভেশনে আছি এইখান থেকে সে একটা রেঞ্জ বাউন্স ক্রিয়েট করে কিনা। এই জায়গাগুলোতে রেঞ্জ বাউন্স ক্রিয়েট করার পরে দেন যখন ফ্লাই করা ভাব আসবে তখন আমি এটাকে অ্যাভারেজ করবো। এই মুহূর্তে আমি অ্যাভারেজে যাচ্ছি না। সত্যি কথা, এটা দেখার বিষয় আছে, সে আরও ব্রেকডাউন করে আরও নিচে আসে কিনা। আরও যদি নিচে আসে তাহলে ভাই অ্যাভারেজ করে আমাকে এখান থেকে বের হইতে হবে, আমি এত বড় লস নিব না। সো আপনাদেরকেও বলবো এই স্টকটা নিয়ে আপনারা বড় লস এখন যদি সেল করেন তাহলে বড় লসের মধ্যে পড়বেন। এই লস রিকভারি করা সো টাফ হয়ে যাবে, সো টাফ। এই স্টকটা বের হইতে গেলে আপনাকে অ্যাভারেজ করে বের হইতে হবে। এই কীভাবে অ্যাভারেজ করবেন? যদি আপনার হাতে ধরে থাকেন 1000 শেয়ার আছে, তাইলে এইখানে 2-3 হাজার শেয়ার আপনাকে কিনতে হবে। আরও কিনে মোটামুটি অ্যাভারেজ ডাউনটা 50 টাকার নিচে বা 40 টাকার নিচে যদি আনতে পারেন তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো। তা আমারও প্ল্যান ওই রকম আছে, আমি ফান্ড টান ওইভাবে করে ফ্রি করে রাখতেছি যে এই স্টকটা আমি যত নিচে পারি তত নিচে কিনে অ্যাভারেজ করব। দেখেন স্টক পড়ছে, অনেকটাই পড়ে গেছে এবং এই স্টকটা নিয়ে নেগেটিভিটি আছে, বাজারে নেগেটিভ সাইন আছে। তো আমার একটা কথা আমি সবসময় বলি আপনাদেরকে যে বাজারে নেগেটিভ নিউজ থাকলে সেই নেগেটিভ নিউজের কারণে যদি স্টকটা আরও নিচে পান তাহলে কিনেন। এই স্টকটা আমি সেই ক্যাটাগরির মধ্যে ফেলবো। ভ্যাকসিনকো নিয়ে অনেকেই প্যানিক আছে, অনেকেই আটকে ছিল, অনেকেই অধৈর্য হয়ে গেছে, ভাই আমার ফান্ড আটকে আছে, অমুক আছে, এখন যা পাই তাই বিক্রি করে দিয়ে বের হয়ে যায়। আসলে সেটা যদি করে ফেলি তাহলে এই স্টকটা থেকে আমরা বড় লসটাই বুক করে ফেললাম। তো এই বড় লস বুক না করে আপনারা একটু প্ল্যান করেন, আমিও প্ল্যান করতেছি। এই যে দেখেন এইটার মধ্যে যে বক্স আঁকাইছে এই বক্সের মধ্যে যদি রেঞ্জ বাউন্স করে যদি বক্সের উপরে ক্লোজ দেয় তাহলে ভালো কথা, বক্সের উপরে ক্লোজ দিয়ে দিলে ভালো কথা। আর বক্সের নিচে যদি নিচে আরও আসে তাহলে আরও নিচে প্ল্যান করব। কিন্তু ইন দ্য মিন টাইমে আমাকে দেখতে হবে যে এই জায়গা থেকে সে কি করে। যদি সে বের হয়ে যায় তাহলে আপ মোমেন্টাম করবে, আর যদি বের না হয়ে নিচের দিকে আসে তাহলে ডাউন হলে আরও নিচে কেনার সুযোগ নিব, যত নিচে আসবে তত কিনবো। তবে হ্যাঁ, আপনারা চেষ্টা করবেন স্টকটাই যে এখন 30 টাকার ঘরে, তো 30 টাকার আশেপাশে বা 28 টাকা 27 টাকা 25 টাকা একটা পোর্শন কিনলেন, দেখা গেল আপনি 3000 শেয়ার কিনলেন, আপনি এই ধাপে 1000 শেয়ার কিনেন, পরবর্তীতে আর একটু নিচে আসলো আরও 1000 কিনেন, আরও নিচে আসলো আরও 1000 কিনেন। আমি এইভাবে করে প্ল্যান করে রাখছি। সো আমি আস্তে আস্তে এই স্টকটা কালেক্ট করে মানে অ্যাভারেজ ডাউন করব, তারপরে এই স্টক থেকে বেরোবো। তো আপনারা এই মুহূর্তে এই স্টকটা সেল করেন না, নিচে আসুক, যদি 10 টাকায় আসে তাও আপনার জন্য ভালো, আপনি আরও চিপে পাবেন। দেখেন স্টক কারেকশন হয় বা স্টক নিচের দিকে আসে উপরে যাওয়ার জন্য। এই জায়গাটাতে যে দেখেন যে এত বড় বায়ার আসছে, যে এত বড় বায়ার হয়েছে, আপনি কি মনে করেন এটা কি আমি কিনছি? না, আমি কিনি নেই। যারা এই স্টকটা নিয়ে প্ল্যান করতেছে অথবা যারা আটকে আছে, রাগো বল যারা মানে বড় ইনভেস্টর যারা, তারা আটকে আছে, তাদের বাইও এখানে হইতে পারে। তাহলে এত বড় বাই কেন আসলো? তারা তো আর না বুঝে বাই করে নাই, তাই না? তো এইখানে একটু সময় লাগতে পারে, এইটা নিয়ে একটু সময় লাগতে পারে। বাট আপনি এখন সময় নিলে আপনার 2 বছর 2.5 বছর যদি আপনার ধৈর্য ধরে বসে থাকতে পারেন তাহলে আগামী 3 মাসও আপনার ধৈর্যটা রাখা উচিত আমি বলে মনে করি। যদি এই স্টকটা ফ্লোর না থাকতো তাহলে তো আপনি নিয়ে বসেই থাকতেন, তখন আপনি কি করতেন? সো যেহেতু আপনার 2.5 বছর 2 বছর আপনার সময় চলেই গেছে, আরও 2টা মাস 3টা মাস বা 6টা মাসের মধ্যে সময় দেন, বড় লসটা বুক করেন না ভাই। এই হচ্ছে ভ্যাকসিনকো লিমিটেডের অ্যানালাইসিস। আমি এইভাবে করে প্ল্যান করছি, আপনারা যদি আমার প্ল্যান অনুযায়ী চলতে পারেন তাহলে ভালো কথা। আর যদি আপনারা মনে করেন না আপনারা সেল করে দিয়ে অন্য স্টকে যাবেন, যেতে পারেন, বাট আমি করবো না ভাই, আমি ওইভাবে করেই প্ল্যান করছি। এনিওয়ে, যাই হোক, আমি আপনাদের সাথে আরও একটা বিষয় নিয়ে একটু আলোচনা করব, এরপরে হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত ওয়াচ লিস্টে যাব। আমি আজকে 2টা স্টকের ওয়াচ লিস্ট দিব, বেশি ওয়াচ লিস্ট দিব না। এর মধ্যে একটা সেক্টর আছে, সেই সেক্টরটা নিয়েও আলোচনা করব। তার আগে চলেন আমি আপনাদেরকে একটা বিষয় একটু বোঝানোর চেষ্টা করি। এই যে দেখেন লিগেসি ফুড, এই লিগেসি ফুড নিয়ে আমি আমার ফেসবুকে একটা পোস্ট করেছিলাম, আমার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলাম। সেইখানে এই জায়গাটাতে লিগেসি ফুড হচ্ছে যখন 62 টাকা লেভেলে ছিল তখন আমি আমার একজন ক্লোজ ভাইয়েরকে একটা চার্ট এঁকে দিয়েছিলাম এবং সেটা হিট করার পরে 80 টাকা টার্গেট হিট করার পরে আমি এই পোস্টটা করেছিলাম। দেখেন, একটু খেয়াল করে দেখেন, এই যে অ্যানালাইসিসটা তাকে আমি হোয়াটসঅ্যাপে পাঠাইছিলাম। সে এইখানে প্রাইস ছিল হচ্ছে 62 লেভেল, এই যে দেখেন এখানে 62 লেভেলে তাকে অ্যানালাইসিস করে পাঠিয়েছিলাম এবং টার্গেট দিয়েছিলাম কত? টার্গেট দিয়েছিলাম এই যে জায়গাটাতে দেখেন 80 টাকা। 80 টাকা টার্গেট এই জায়গাটাতে দেওয়ার পরে সে 80 টাকা পর্যন্ত টার্গেট হিট করছে, কিন্তু হিট করছে। মানে অ্যানালাইসিসটা কীভাবে করতে হয় সেই বিষয়টা একটু আপনাদেরকে অবগত করতেছি। এরপরে এই লিগেসি ফুড দেওয়ার পরে এই পোস্টের কমেন্টসে এসে অনেকেই বলতেছে বা আমাকে পার্সোনালি বলছে, ভাই আপনি লিগেসি ফুড বেড়ে যাওয়ার পরে দিচ্ছেন আমাদেরকে বা এটা নিয়ে অবগত করছেন, কিন্তু বাড়ার আগে কেন আমাদেরকে জানালেন না? তো তাদের একটা ক্ষোভ ছিল, তারা আমার কাছ থেকে ওই রকম একটা আশা করেছিলেন যে আসলে আমি বেড়ে যাওয়ার আগে একটা অ্যানালাইসিস আপনাদেরকে দিব। সেই কথার বিপরীতে
আমি মালেক নিয়ে একটা পোস্ট করেছিলাম, আপনারা হয়তোবা এই মালেক সম্পর্কে জানেন এখন কি অবস্থায়। এই যে দেখেন মালেকের এই চারটা, দেখেন এই চারটা, এই যে এখনও আমার এই ফেসবুক ওয়ালে আছে, যে 12 মে আমি এটা শেয়ার করেছিলাম আপনাদের সাথে। কয় টাকার ঘরে? 28 টাকার ঘরে। টার্গেট দিয়েছিলাম কত? 37 টাকা। দেখেন টার্গেটে যে এই রেঞ্জের মধ্যে ছিল, এই যে এইখান থেকে এই পর্যন্ত, তারপর আমি একটা রেঞ্জ আঁকাই দিয়েছিলাম 37 টাকা। তার 28 থেকে 37 টাকা, মানে 9 টাকা 10 টাকার একটা গ্যাপ এইখানে ছিল। আজকে মালেক কয় টাকা খেয়াল করে দেখেন, আজকে মালেক 40 টাকা প্লাস। তাহলে এই যে অ্যানালাইসিসটা আমি এখানে করলাম, আমি দিলাম, হ্যাঁ, মানুষ কিন্তু তখন কিন্তু নেয় নাই, যখনই যে মালিক মানে অ্যাকুমুলেশন হচ্ছিল বা রিটেস্ট দিচ্ছিল ওই পজিশনে। আমি আমার গ্রুপ মেম্বারদের ভাই এটা কেনাইছি এবং আপনাদেরকেও দেয়াইছি। আমি এমন না যে গ্রুপ মেম্বারদের আগের দিন কিনে আমি পরের দিন ভিডিও দেই, এটা অনেকেই করে নিজেদের হাতের শেয়ার আপলোডিং করার জন্য, পাবলিকের কাছে আপলোডিং করার জন্য এটা করে। ভাই সত্যি কথা বলতে কি, যে এই মালিকটা আমি গ্রুপেও কেনানো হয়েছে, আজকে আমরা বিক্রি করে দিছি। আজকে আমরা ভালো একটা গ্যাপ পাইছি, আমরা ভালো গ্যাপে আমরা এই মালিকটা থেকে প্রফিট বুক করছি, তারপর অন্য সেক্টর বা অন্য স্টক আমরা আজকে সুইচ করছি। আমার টার্গেট যা ছিল আমি টার্গেট, হ্যাঁ আমি জানি মালিক আরেকটু বাড়তে পারে, আমি তাদেরকে বলেও দিছি ভাই মালিক বাড়লে বাড়ুক, আমার এখন কোনো কিছু যায় আসে না, আমরা প্রফিট যতটুকু ছিল, টার্গেট যতটুকু ছিল, সেই টার্গেট অনুযায়ী আমরা আগাইছি। এখানে আমরা টার্গেট পেয়ে গেছি, আমরা বের হয়ে গেছি। তো দেখেন আপনাদেরকে কিন্তু আমি দিয়েছি, এবং অন্যদের মতো এমন না যে আগের দিন আমি আমার গ্রুপ মেম্বারদের কিনে বা আমি নিজে কিনে পরের দিন আমি সেটা সোশ্যাল মিডিয়াতে বলি। ভাই আমি অনেস্টলি এখানে কাজ করতে আসছি, আমি যা দেই সবাইকেই দেই। তো এখন অনেকেই ধরতে পারেন, অনেকেই ধরতে পারেন না, ভাই না ধরতে পারলে তো কিছু করার নাই। হ্যাঁ, এই নিয়ে আমার গ্রুপ মেম্বারদের অনেক কোশ্চেন থাকে যে ভাই আপনার কাছে আসলাম যে গ্রুপে যে স্টক কেনেন সেটা আবার পাবলিকলো বলেন। আসলে আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করি, দেখেন আমার কাছে সবাই সমান। হ্যাঁ, আপনারা আমার কাছ থেকে বাড়তি সুবিধা পান অনেক কিছুই, একদম দিনের দিন সেটা কানেক্ট থাকতে পারেন আমার সাথে, এবং কোথায় কোন সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তগুলো দিতে পারি। যেমন এই যে আপনাদেরকে আজকে ভিডিও দিচ্ছে 1 সপ্তাহ পরে, আপনারা জানেন অলরেডি যে আমি প্রতিদিন ভিডিও দিই না, আমি সপ্তাহে একদিন মানে বৃহস্পতিবারে একটা করে ভিডিও দিই, আর মাঝে মধ্যে একটা পোস্ট করি, এতটুকু। এই সুবিধার চাইতে যারা আমার গ্রুপে থাকেন তাদেরকে বেশি সুবিধা দেয়, কারণ ওইখানে প্রতিনিয়ত রেগুলার আপডেট থাকে। কিন্তু যারা পাবলিকলি আছে বা আপনারা যারা আছেন তারা হচ্ছে প্রতি সপ্তাহে একটা করে ভিডিও পান আর কি, 1 সপ্তাহ আপনাদেরকে অপেক্ষা করে থাকতে হয়। তারপরেও আমি চেষ্টা করি যে মানুষের যাতে উপকার হয়, মানুষ যাতে বাজার সম্পর্কে ভালো মতো অবগত হতে পারে, সেই জন্যই আমি দ্বিচারিতা আচরণ না করে আমি সবাইকে সমানভাবে দেওয়ার চেষ্টা করি। তবে হ্যাঁ, যারা আমার গ্রুপে থাকে তারা তো স্পেশালি একটু সুযোগ সুবিধা পায়, আমার সাথে রেগুলার কানেক্ট থাকতে পারে। কিন্তু আপনারা অনেক সময় কমেন্টস করেন, আমি সেটা হয়তো উত্তর দিতে পারি না আমার সময় সাপেক্ষর কারণে, আপনাদের এই জিনিসটা বুঝতে হবে। তো যাই হোক, নিয়ে এই মালিকের অ্যানালিসিসটা আপনাদেরকে দেখানোর জন্য একটু বললাম আর কি। এরপরে চলেন আপনাদেরকে ওয়াচ লিস্ট দেবো। ওয়াচ লিস্টে যাওয়ার আগে চলেন আমরা একটা সেক্টর থেকে একটু ঘুরে আসি। সেক্টরটা বুঝতে পারলে আপনাদের জন্য সুবিধা হবে। 2টা স্টক আছে, আমি দিব, ডোন্ট ওয়ারি। 2টা স্টক ওয়াচ লিস্ট আছে, আমার নিজের ওয়াচ লিস্টের মধ্যে আছে, আমি সেই 2টা ওয়াচ লিস্ট আপনাদের সাথে আলোচনা করব। তার আগে চলেন এই লাইভ সেক্টর নিয়ে একটা আলোচনা করি। দেখেন লাইভ সেক্টরটা এইখান থেকে যখন উঠে যায় তখন কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে লাইভ সেক্টরে কোনো কিছু হইতে পারে। হ্যাঁ, তবে এই যে লাইভ সেক্টরে এইখানে একটা হাই ছিল, মানে হায়ার হাই ছিল, এই হাইকে ব্রেকআউট করে, খেয়াল করে দেখেন, এই হাইকে ব্রেকআউট যখন করে তখন আমরা এই স্টক মানে এই সেক্টরের স্টক থেকে প্রফিট বুক করছি। আমাদের হাতে টিলিল ছিল, রূপালি ছিল, এগুলো আমরা প্রফিট বুক করে নিয়েছিলাম তখন। তারপরে তাকে কারেকশন হতে দিছি আমরা, মানে কারেকশন হবে বা কারেকশন আসতে পারে, রিটেস্টমেন্ট, কারেকশন না তো এটা রিটেস্টমেন্ট, এই রিটেস্টমেন্টটা তাকে হইতে দিতে হবে, কারণ এই জায়গাটাতে রিটেস্টমেন্ট হবে। অনেকেই না বুঝে কি করে জানেন, এই যে এই জায়গাগুলোতে ব্রেকআউট ট্রেড না, এই যে এই ক্যান্ডেল দিয়ে যখন ব্রেকআউট নিয়ে দিছে বা এই ক্যান্ডেল দিয়ে ব্রেকআউটের পরে ক্লোজও দিছে, তখন এইখানে অনেকেই ট্রেড নিছে ব্রেকআউট ট্রেড। দেখেন এই যে ব্রেকআউট ট্রেডের ফাঁসা কোথায় হয়, মানে ব্রেকআউট ট্রেডটা আপনাকে ফাঁসাই কোথায়, এই যে এই জায়গাগুলোতে অনেকেই, এই রূপালী লাইভ যখন 100-র উপরে ট্রেড হয় তখন অনেকেই রূপালী লাইভ কিনছে, টিলিল যখন 57-58 ঘরে ট্রেড হয় তখন টিলিল 57-58 ঘরে টিলিল কিনছে, অথচ এইগুলো কিন্তু রিটেস্ট দিয়ে নিচে আসছে। অনেকেই এই স্টকগুলো রাখতে পারে নাই, কারণ যার হচ্ছে রূপালী লাইফ ধরেন 102 টাকায় কেনা, সে ভাই 90 টাকা পর্যন্ত রিটেস্ট দিছে এই রূপালী লাইফ স্টকটা। সে কি এই 12 টাকা 10 টাকার গ্যাপ কি মানে ডাউন ট্রেন্ড কি ধরতে পারছে? সেই স্টক হয়ে মানে বিরক্ত হয়ে বিক্রি করে দিছে, মনে করছে যে আরও নিচে আসবে। বাট তার ভুলটা কোথায় ছিল? ভুলটা ছিল এই সেক্টর থেকে, আপনারা বুঝেন। দেখেন এই যে আমরা সবসময় ব্রেকআউট করি, এই ব্রেকআউটের পরে এইখানে যখনই এইখানে ট্রেড হচ্ছিল যে ব্রেকআউট দিছে তখনই সে ঠাস করে নিয়ে এখানে এন্ট্রি দিছে। আচ্ছা মানলাম, যারা একটু স্মার্ট ট্রেডার তারা ভাবে যে ব্রেকআউটের পর আমার কনফার্মেশন আসবে, তারপরে দেন আমি এন্ট্রি নিব। এই যে দেখেন কনফার্মেশনের পরে এই যে
ক্যান্ডেল দিছে, মানে ব্রেকআউটের পর একটা কনফার্মেশন দিছে যে গ্রিন ক্যান্ডেল দিয়ে কনফার্মেশন দিছে। ঠিক আছে, মানলাম আপনি এইখানে এন্ট্রি নেন নাই, ব্রেকআউটের দিন এন্ট্রি নেন নাই, ব্রেকআউটের পরের দিন আপনি এন্ট্রি নিছেন, তারপরে তো ধরা। দেখেন ব্রেকআউটের পরে মানে কনফার্মেশনের পরে তারপরে একটা ক্যান্ডেলও কিন্তু উপরে জানে, সে নিচেই আসছে। আর আমরা এই জায়গাগুলোতে সুযোগ নিছি সেল করার জন্য, এবং এই যে এতটুকু যতটুকু কারেকশন হয়েছে এই কারেকশনের জন্য অপেক্ষা করতে হয়েছে। ইভেন আমিও অপেক্ষা করতেছিলাম, আমি এইখানেও ধরি নাই, এইখানেও ধরি নাই, এইখানেও ধরি নাই। আমি আজকে সকালবেলা লাইফের স্টক কিনছি, আজকে সকালে। কেন? কারণ এই জায়গাটা থেকে উঠে যে আবার রেড ক্যান্ডেল দিচ্ছিল যে, এবং আজকে যখন ভলিউমও ভালো আসতেছিল মোটামুটি বুঝে গেছি যে না এই স্টকটা মানে এই সেক্টরটা একটা ট্রেন্ডে আসতে পারে। সকালবেলায় আরও 2 টাকা কমে আমরা এই সেক্টরের স্টক কিনতে পারছি। হ্যাঁ, এই সেক্টরটা এখন যদি যায় তাহলে মোটামুটি ভালো যাওয়ার পসিবিলিটি আছে। আপনারা এই সেক্টরটা একটু নজরে রাখবেন। আর এই সেক্টর থেকে একটা স্টক আছে, আমি সেই যে স্টকটা নিচের দিকে আছে বটমের দিকে, আমি আপনারা জানেন আমি বটম স্টক ছাড়া আপনাদেরকে সাজেস্ট করি না। আপনারা ওই স্টকটা চাইলে দেখতে পারেন, আমি সেটা নিয়ে আলোচনা করব। তার মধ্যে আমি একটু দেখাই, দেখেন আমাদেরকে বারবার করে ধোকা দেয়। এই জায়গাটাতে একটা ব্রেকআউট দিছিল, দেখেন সেম জিনিস, এই যে ব্রেকআউটের পরে সে কিন্তু সাস্টেন করে নাই, সে আবার নিচে রিটেস্ট দিয়ে তারপরে কিন্তু আবার উপরে গেছে কিন্তু যায় সেটা। বাট এই জায়গাগুলা আমরা ধরতে পারি না যে ভাই কতটুকু পর্যন্ত নামবে এবং কোথা থেকে উঠবে এবং কত দূর পর্যন্ত যাবে। এবং এই যে এই জায়গাটাতেও দেখেন, খেয়াল করে দেখেন, এই যে আমরা তো ব্রেকআউটের নেই, এই জায়গাটাতেও কিন্তু এই যে ব্রেকআউট দেওয়া ভাব হয়েছিল। এবং লিকুইডিটি, এগুলো সবগুলো লিকুইডিটি বলে। লিকুইডিটি নিয়ে ইন ডেপথে আমি আমার ক্লাসে আলোচনা করি। তবে এই লিকুইডিটিগুলা এই যে এখানে যেগুলো দেখাচ্ছে এগুলো বেসিক, জাস্ট বেসিক একটা ধারণা দিচ্ছি। ইন ডেপথে আলোচনা থাকে আমার ক্লাসের মধ্যে। যাই হোক, আমার স্টুডেন্ট যারা আছে তারা এই বিষয়গুলো ভালো মতো ধরতে পারেন এবং বুঝতে পারেন। এরপরে চলেন এই সেক্টর থেকে একটা স্টক নিয়ে আলোচনা করব, সেইটা হচ্ছে, চলেন আমরা যাই, রূপালী লোনা টিলি লোনা, এগুলো একটু বাড়তি দামে আছে। সেটা হচ্ছে CLICL মানে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স। দেখেন এই যে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের এই জায়গাটাতে একই জায়গাটাতে সে ঘোরাফেরা করতেছে। খেয়াল করে দেখেন, এই যে এইখান থেকে এই যে 51 থেকে এইখানে মোটামুটি 60 টাকা পর্যন্ত একবার গিয়েছিল, তারপরে আবার রিটেস্ট দিয়েছে যে এখানে কত 52 টাকা লেভেল পর্যন্ত। এখন কিন্তু দেখেন এই যে ভলিউমটা ড্রাই হয়েছে, খেয়াল করে দেখেন এই যে ভলিউম ড্রাই। অনেকেই ড্রাই ভলিউমে নিতে চায় না, ভাই আমি ড্রাই ভলিউম দেখে তারপরে ম্যানিপুলেশন ক্যান্ডেল আছে কিনা, এই যে এইখানে ম্যানিপুলেশন ক্যান্ডেল আছে একটা, ইনডেপথ আর আলোচনা করলাম না, এখানে এমসি ক্যান্ডেল একটা আছে। তো এই এমসি দেখার পরে যে দেখেন এই জায়গাটাতে সে ভলিউম আস্তে আস্তে আসা শুরু করছে এবং ক্যান্ডেলের চেহারাও ভালো। যদি আপনারা এই স্টকটা দেখতে চান তাহলে যে এখন 55 টাকা 30 পয়সার ঘরে আছে, স্টকটা ভালো এবং স্টকটার স্টপ লস মেনটেন করতে হবে। স্টপ লস কত? 52 টাকার নিচে যদি ক্লোজ দিয়ে দেয় তাহলে আপনাকে এই 3 টাকার একটা স্টপ লস আপনাকে মেনটেন করতে হবে। হ্যাঁ, স্টকটা গেলে কত দূর পর্যন্ত যেতে পারে, এই যে দেখেন এই যে জায়গাতে আমি লিখে রাখছি সেল সাইড লিকুইডিটি। অনেকেই এই লিকুইডিটি সম্পর্কে জানে না, অনেকেই ভাবে যে এটা ব্রেকআউট দিয়েছে অমুক হয়েছে তমুক হয়েছে। না রে ভাই, ব্রেকআউটের জায়গা অন্য। এই যে এইটা যদি ব্রেকআউট দেয় মানে এই ছোট সুইংটা যদি ব্রেকআউট দেয় তাহলে সেটা ব্রেকআউট। বাট এই উপরের সুইংগুলা সবসময়ই লিকুইডিটি হওয়ার পসিবিলিটি থাকে। তো এইটা একটা লিকুইডিটি, এই লিকুইডিটি জোন পর্যন্ত গেলেও যেতে পারে 70 টাকা 69-70 টাকার রেঞ্জ। তারপরও আপনি যদি এখান থেকে যদি 55 টাকার থেকে যদি 65 টাকাও পান তাহলেও কত আপনার লিকুইডিটি পর্যন্ত অপেক্ষা করা লাগবে না, তাহলেও 10 টাকা, ভালো গ্যাপ। আমরা বটম শেয়ার খুঁজি না তো, আমরা উড়ন্ত বাড়ন্ত শেয়ার খুঁজি। তো আসলে উড়ন্ত বাড়ন্ত শেয়ার না খুঁজে আপনি এই বটমের দিকে একটু শেয়ারগুলো খোঁজার চেষ্টা করেন। এরপরে দেখেন, খেয়াল করে দেখেন, এই যে এইটা এই যে সেল সাইড লিকুইডিটি ছিল, তো এখন সেল সাইডের লিকুইডিটি যে এইখানে ইনিশিয়েটিভ নিয়েছিল যায় নাই, এইখানে ইনিশিয়েটিভ নিয়েছিল যায় নাই, এইখানেও সে ইনিশিয়েটিভ নিয়েছিল তাও যায় নাই, তার মানে 3বার ইনিশিয়েটিভ নিছে। এইবার কি যেতে পারে? প্রশ্ন আসতে পারে, এবার কি যেতে পারে? ভাই এই জায়গাটাতেই খেলা, এই জায়গায় আমার অ্যানালাইসিসের মধ্যে অন্যদের সাথে ডিফারেন্স। এইখানে যাবে না সেটাও আমি বুঝছি, এইখানেও যাবে না সেটাও আমি বুঝছি, এইখানেও যাবে না সেটাও আমি বুঝছি। বাট এখন কি যাবে? টাইম টু সে। আপনারা সময় ধরে দেখেন কি হয়, হইলে তখন আপনারা বুঝতে পারবেন। সো এই মুহূর্তে ওইটার ইনডেপথে আলোচনা করতেছি না, এই বিষয়গুলো সম্পূর্ণই আমার কোর্সের মধ্যে আলোচনা করা হয়। আসলে কোর্সের জিনিস পাবলিকলি বললে সেই জিনিসের আর ভ্যালিডিটি থাকে না, এটা আপনারাও জানেন আমিও জানি। সো পাবলিকলি আর ওইভাবে আলোচনা করলাম না, যে যতটুকু হিন্টস দিয়েছে ততটুকুই আপনারা ধরার চেষ্টা করেন, আশা করি আপনাদের উপকারে আসবে। এরপরে চলেন, এরপরে আর একটা স্টক আছে, সেটা হচ্ছে লো পেইড থেকে। লো পেইডও মোটামুটি ভালো করতেছে, আপনারা দেখছেন যে লো পেইড বেশ কয়েকটা ট্রেন্ডে আছে। এর মধ্যে লো পেইড আমার কাছে ভালো পছন্দ হয়েছে ইন্ডেক্স এগ্রো। এর আগে পরে আমি যে এই জায়গাটাতে ইন্ডেক্সে রয়েছে 70 টাকার ঘর থেকে আমি একটু আলোচনা করেছিলাম, অলরেডি আপনারা 80 টাকা পর্যন্ত এখানে পেয়েছিলেন, মানে 10 টাকার একটা গ্যাপ পেয়েছিলাম, মানে সুইং ট্রেডিং। ভাই এখন সুইং ট্রেডিং করতে হবে, আপনি যদি সুইং ট্রেডিং না বুঝেন তাহলে তো ভাই আর কিছু করার নাই। সুইং কোথায় বাই করতে হবে কোথায় সেল করতে হবে, যদি আপনি এখানে বাই করে এখানে সেল করতেন 10 টাকার একটা গ্যাপ, এই যে আবার কিন্তু স্টকটা 70 টাকার ঘরে আসছে, আপনি আবার এই জায়গাগুলোতে কিনতে পারতেন, তারপরে হচ্ছে আবার এই সুইংয়ের উপরে
সেল করতে পারতেন। সো সুইং ট্রেডিং না জানলেও কিন্তু হবে না। তো যাই হোক, এই স্টকটা দেখেন, এই যে এই জায়গাটাতে বেশ ভালো ভলিউম ড্রাই হয়েছিল, খেয়াল করে দেখেন এখানে ভলিউম ড্রাই হয়েছিল এবং এখন সেটা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। হ্যাঁ, দুই একটা রেড ক্যান্ডেল আসতে পারে, যখনই দু একটা রেড ক্যান্ডেল আসবে তখনই সংগ্রহ করতে পারেন। আর যদি রেড ক্যান্ডেল নাই আসে তাহলে আপনাকে এই রেটে, এই যে 73 টাকার ঘরের রেটেই আপনাকে স্টকটা সংগ্রহ করতে হবে। স্টকটার স্টপ লস যদি আপনারা মেনটেন করেন কেউ, তাহলে যে 69 টাকা 50 পয়সার নিচে যদি ক্লোজ দিয়ে দেয়, তাহলে এই স্টকটার স্টপ লস মেনটেন করতে হবে। হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন ভাই স্টকটা কত দূর পর্যন্ত টার্গেট রাখবো? ভাই এই স্টকটার টার্গেট আর বলছি না, আপনারা আপনার মতো করে 10 টাকা নেবেন না 20 টাকা নেবেন, আপনারা আপনাদের মতো করে টার্গেট নিয়ে নেন। দেখেন এই জায়গাটাতে অনেকেই বলবে স্টকটা ডাউন ট্রেন্ডে, এই যে হ্যাঁ, এই যে এইরকমভাবে অনেকেই ট্রেন লাইন আঁকে। দেখেন এই যে ট্রেন লাইন আঁকলো, ব্রেকডাউন করছে, এখন রিটেস্ট করতে যাচ্ছে, আবার নিচে আসবে। আবার অনেকেই কি করবে, দেখেন অনেকেই কি করবে যে এইভাবে করে আবার আবার ট্রেন লাইন আঁকবে। হ্যাঁ, আঁকার পরে যে ভাই এটাকে ব্রেকআউট করা না করা পর্যন্ত আমি এন্ট্রি দিব না। তার মানে আপনার এন্ট্রি দিতে যে কত 77-78 টাকার ঘরে এন্ট্রি হয়ে যায়, যেখানে আপনি 73 টাকা বা 72 টাকা বা 70 টাকার ঘরে এন্ট্রি দিতে পারতেন, মানে আমি যে টেকনিকটা অবলম্বন করি সেই অনুযায়ী। বাট আপনাকে সিগন্যাল দিবে এই জায়গাটা থেকে কত 77-78 পরে যে, খেয়াল করে দেখেন আমি আপনাদেরকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করি। দেখেন এই জায়গাটাতে আপনাকে দেখাচ্ছে ডাউন ট্রেন্ড, তার মানে ডাউন ট্রেন্ড দিয়ে রিটেস্ট করতে যাচ্ছে, তার মানে আপনি স্টকটা ধরবেন না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এইখানে একটা রেজিস্ট্যান্স আছে এই পর্যন্ত 77-78 টাকার পর্যন্ত, অথবা এইটাকে ব্রেকআউট দিল, ধরেন এইখানে ব্রেকআউট দিল, দেওয়ার পরে আপনি তো দেখলেন এই সুইংয়ের মাথায় তো আবার আর একটা রেজিস্ট্যান্স, আপনি কি করবেন এখন বলেন আমারে, কি করবেন? তা আপনি তো এন্ট্রি পয়েন্টই খুঁজে পাবেন না ভাই। এই সব অ্যানালাইসিসে যে ট্রেন লাইন বা চার্ট প্যাটার্ন আগডুম বাগডুম অনেক কিছুই আছে, এই অ্যানালাইসিসগুলো একসময় কাজ করতো, আমি নিজেও করেছি, বাট এখন করে না কেন? এই যে সেদিনকে আমি গতদিন আমি পোস্টে একটা বলেছি যে এইগুলা ব্যাকডেটেড হয়ে গেছে, এগুলো ম্যাক্সিমাম মানে পাবলিক জানে বা বিনিয়োগকারীরা জানে। তো ওই জায়গাগুলোতেই ট্রিগার করে স্মার্ট মানি। আপনাকেও আপডেট থাকতে হবে ভাই, আপডেট জিনিস নেন, আপডেট জিনিস ইউজ করেন, দেখবেন ভালো থাকবেন। আপনাকে রেগুলার আপডেট থাকতে হবে। বাজারে আপনি ভাবতেছেন আমি 20 বছর বাজারে আছি, আমি সব কিছুই জানি না ভাই, স্মার্ট মানিরাও তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করে। তা আপনি কেন করবেন না? আপনিও শিখেন, আপনিও বুঝেন, খুঁজেন, দেখেন খুঁজেন, এগুলো পাবেন। আর যদি আপনারা নিজেরা না পান তাহলে তো আমি তো আসি, আমি বিভিন্ন সময় আমার অ্যাডভান্স কোর্সের অফার করি, সেখানে যুক্ত হন। তো অ্যাডভান্স কোর্স এখন চলতেছে না, আগামী মাস থেকে হয়তো অ্যাডভান্স কোর্স শুরু করবো। এখন আমি ফরেক্সের কোর্সটা নিয়ে একটু ব্যস্ত আছি, যে কারণে অ্যাডভান্সটা না, অনেকেই রিকোয়েস্ট করতেছে ভাই অ্যাডভান্সটা কবে আনবেন। ফরেক্সের কোর্সটা শেষ করি, দেন হচ্ছে অ্যাডভান্সটা আপনাদের সামনে নিয়ে আসবো। তো আশা করি এই সবগুলো বিষয় নিয়ে, কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করলাম, আপনাদের এই বিষয়গুলো যদি ঠিকঠাক মতো ধরতে পারেন, বুঝতে পারেন, তাহলে আপনারা বাজার থেকে মোটামুটি ভালো করতে পারবেন। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।